13 অধ্যায় নাইট হক টুপ। ক্লাইন এক পা পিছিয়ে না এসে পারল না। এক মুহূর্তের জন্য সে নিশ্চিত হতে পারছিল না যে সে জেগে আছে না কি এখনো স্বপ্নের ভেতর। সেই ছায়ামূর্তিটি তার কালো টুপিটা খুলল। তারপর সামান্য মাথা নিচু করে একটু হেসে বলল, আবারও নিজের পরিচয় দিচ্ছি। আমি নাইট হক ডান স্মিথ। নাইট হক চার্চ অফ অ্যাভারনাইটের সেই রহস্যময় বিয়ন্ডার টিমের একটা কোডনেম না? জাস্টিস আর দ্য হ্যাংড ম্যান আগে এটা নিয়ে কথা বলেছিল। ক্লাইন হঠাৎ সব বুঝতে পারল। সবকিছু মেলাতে মেলাতে সে চিৎকার করে উঠল, তুমি স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারো? তুমি আমাকে এই স্বপ্নটা দেখালে? নাইট হক ডান স্মিথ আবার তার কালো টুপিটা পরে নিল। তার কপালের দুপাশে চুল কিছুটা কমে এসেছে, টুপিটা সেটা ঢেকে দিল। নিজের গভীর ধূসর রঙের চোখে ক্লাইনের দিকে তাকিয়ে এসে বলল, না, আমি শুধু তোমার স্বপ্নে ঢুকেছিলাম আর তোমাকে কিছুটা পথ দেখিয়েছি। ডানের গলাটা বেশ গম্ভীর আর শান্ত। আধো অন্ধকার করিডোরে তার গলার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু তাতে অন্য কারো ঘুম ভাঙার উপায় নেই। স্বপ্নে মানুষের অবদমিত আবেগ আর অন্ধকার চিন্তাগুলো অনেক সময় বড় হয়ে ধরা দেয়। সবকিছু অগোছালো, অদ্ভুত আর পাগলামি মনে হয় ঠিকই, কিন্তু সেগুলোর মূলে থাকে বাস্তবতা। আমার মতো অভিজ্ঞদের কাছে সবকিছু পানির মতো পরিষ্কার। সজাগ অবস্থার তোমার চেয়ে স্বপ্নের তোমাকেই আমি বেশি বিশ্বাস করি। ক্লাইন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সাধারণ কোনো মানুষ কি স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারে? আমি যদি পৃথিবীর কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখতাম, তবে কি ডান স্মিথ সেটা ধরে ফেলত? স্বপ্নের কথা ভেবে সে আতঙ্কে জমে গেল। পরক্ষণেই তার কাছে পুরো ব্যাপারটা খুব অদ্ভুত ঠেকল। তার মনে পড়ল, স্বপ্নের ভেতর সে যথেষ্ট সচেতন আর যুক্তিবাদী ছিল। কি বলতে হবে আর কি লুকোতে হবে সেটা সে জানত। সহজ কথায় বললে, ওটা তার কাছে মোটেও স্বপ্ন মনে হয়নি। তার মানে ডান স্মিথ শুধু সেটুকুই দেখেছে যা আমি তাকে দেখাতে চেয়েছি? ক্লাইনের মাথা ঝড়ের বেগে কাজ করতে শুরু করল। সে কিছুটা আন্দাজ করতে পারল। এটা কি ট্রান্সমিগ্রেশনের কোনো সুফল? আমার কি বিশেষ কোনো শরীর বা আত্মা আছে? নাকি ওটা সেই ভাগ্য বদলানোর আচারের ফল? তাহলে মিস্টার স্মিথ, তুমি কি এখন বিশ্বাস করছো যে আমি সত্যিই স্মৃতি হারিয়েছি? ক্লাইন নিজের চিন্তাগুলো গুছিয়ে নিয়ে পাল্টা প্রশ্ন করল। ডান স্মিথ সরাসরি উত্তর দিল না। বদলে সে তীক্ষ্ণ দৃষ্টিতে ক্লাইনের দিকে তাকাল। তুমি পুরো ব্যাপারটা দেখে খুব একটা অবাক হচ্ছ না দেখছি। আমি এমন অনেক মানুষের সাথে মিশেছি যারা বিয়ন্ডারদের শক্তিতে বিশ্বাস করত না। তারা বরং এটা বিশ্বাস করতে পছন্দ করত যে তারা এখনও ঘুমিয়ে আছে। ক্লাইন ছোট করে স্বীকার করে নিয়ে বলল, হয়তো আমি সবসময় প্রার্থনা করতাম, আশা করতাম যে আমাকে সাহায্য করার জন্য এমন কোনো অলৌকিক শক্তি আসবে। চমৎকার চিন্তাভাবনা। হয়তো শুধু ভাগ্যের জোরে তুমি বেঁচে ফেরোনি। ডান নিস্পৃহভাবে মাথা নাড়ল। আমি এখন নিশ্চিত যে সেই ঘটনার জন্য তুমি সত্যিই তোমার স্মৃতির কিছু অংশ হারিয়েছ, বিশেষ করে সেই ঘটনার সাথে জড়িত স্মৃতিগুলো। তাহলে আমি কি এখন ফিরে যেতে পারি? ক্লাইন মনে মনে লম্বা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জানতে চাইল। ডান তার পকেটে হাত ঢুকিয়ে ধীরে ধীরে ক্লাইনের দিকে এগিয়ে এল। চারপাশের অন্ধকার যেন আরও শান্ত আর মায়াবী হয়ে উঠল। সে ভদ্রভাবে হেসে বলল, না, তোমাকে এখনও আমার সাথে আসতে হবে, একজন এক্সপার্টের কাছে যেতে হবে। কেন? ক্লাইন হঠাৎ বলে উঠল। তারপর যোগ করল, তুমি কি আমার স্বপ্নের ভেতর যা দেখেছ তা বিশ্বাস করছো না? মজা নাকি? সেই এক্সপার্ট যদি সম্মোহন বা মন পড়ার বিদ্যায় ওস্তাদ হয়, তাহলে তো আমার সবচেয়ে বড় গোপন কথা ফাঁস হয়ে যাবে। তার ফল কি হতে পারে সেটা কল্পনা করাও কঠিন। আমি এমনিতে বেশ বিনয়ী, কিন্তু স্বপ্নের ব্যাপারে আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ডান শান্তভাবে জবাব দিল, তবে গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে দুবার নিশ্চিত হওয়া ভালো। তাছাড়া আমাদের একেকজনের একেক দিকে দক্ষতা থাকে। হয়তো সে তোমাকে তোমার পুরনো কিছু স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারবে। ক্লাইনের উত্তরের জন্য অপেক্ষা না করেই ডানের গলা আরও গম্ভীর হয়ে এল। সবকিছুর পর তুমি সেই অ্যান্টিগোনাস ফ্যামিলি নোটবুকের সাথে জড়িয়ে আছো। ক্লাইন থমকে গেল। ডান তার ঠিক সামনে এসে দাঁড়াল। ক্লাইনের চোখের ওপর তার নিজের ধূসর চোখজোড়া স্থির রেখে বলল, সেই আত্মহত্যার জায়গায় চতুর্থ যুগের সেই নোটবুকটার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওয়েলচ মারা গেছে, নায়া মারা গেছে। তুমি এখন আমাদের একমাত্র ক্লু। ঠিক আছে তাহলে। ক্লাইন কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নোটবুক হারিয়ে গেছে। ব্যাপারটা সত্যিই রহস্যময়। আমি কেন চতুর্থ যুগের সেই নোটবুকটার কথা আগে চিন্তা করিনি? ডান সামান্য মাথা নাড়ল। ক্লাইনকে পাশ কাটিয়ে হাঁটতে হাঁটতে সে বলল, দরজায় তালা লাগাও আর আমার সাথে ওয়েলচের অ্যাপার্টমেন্টে চলো। এক্সপার্ট আমাদের জন্য ওখানেই অপেক্ষা করছে। ক্লাইন নিঃশব্দে বুক ভরে বাতাস নিল। তার হৃৎপিণ্ড ধকধক করছিল। সে খুব অস্বস্তি বোধ করছিল। তার বলতে ইচ্ছে করছিল যে সে যাবে না, এমনকি পালিয়ে যাওয়ার কথা তার মাথায় এল। কিন্তু তার মনে হল, স্বপ্নে যা ঘটেছে তারপর ডান স্মিথ অবশ্যই তার উপর কড়া নজর রাখছে। আর একজন সাধারণ মানুষ আর একজন বিয়ন্ডারের শক্তির যে পার্থক্য, তাতে জোর করে জেতার সম্ভাবনা নেই বললেই চলে। তার কাছে নিশ্চয়ই কোনো রিভলভার আছে, আর সে নিশ্চয়ই সেটা চালানোয় দক্ষ। অনেকগুলো চিন্তা তার মাথায় খেলে গেল। শেষ পর্যন্ত ক্লাইন বাস্তবতাকে মেনে নেওয়াই ঠিক মনে করল। ঠিক আছে,
দীর্ঘশ্বাস ফেলে সে ভাবল, দেখা যাক কি হয়, হয়তো সেই অলৌকিক শক্তিটা আবার কাজ করবে। তাহলে চলো, ডান নির্লিপ্ত গলায় বলল। ক্লায়েন্ট ঘুরে তাকে অনুসরণ করতে শুরু করল। 2 পা যাওয়ার পর সে হঠাৎ থেমে গিয়ে বলল, মিস্টার স্মিথ, আমি একটু বাথরুমে যেতে চাই। সে আসলে বাথরুমে যাওয়ার জন্যই ঘর থেকে বের হয়েছিল। ডট ডট ডান তাকে বাধা দিল না, বদলে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, অবশ্যই ক্লায়েন্ট, বিশ্বাস করো, রাতের অন্ধকারে আমি তোমার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। রাতের অন্ধকারে ক্লায়েন্ট মনে মনে কথাটি আওড়াল। সে পালানোর কোনো বোকামি করল না, শান্তভাবে বাথরুমের কাজ শেষ করল। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিজেকে পুরোপুরি শান্ত করল। ক্লায়েন্ট জামাকাপড় বদলে তার অ্যাপার্টমেন্টের দরজায় তালা লাগাল। পা টিপে টিপে সে ডানের সাথে সিঁড়ি দিয়ে নেমে ভবনের প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেল। এমন নিরিবিলি পরিবেশে ডান স্মিথ হঠাৎ কথা বলে উঠল, স্বপ্নের শেষে তুমি পালানোর চেষ্টা করছিলে কেন? তুমি ঠিক কিসের ভয় পাচ্ছিলে? ক্লায়েন্ট চট করে একটা উত্তর সাজিয়ে নিয়ে বলল, ওয়েলচের জায়গায় আমি কি করেছি তা আমার মনে নেই। এমনকি ওয়েলচ আর নায়ার মৃত্যুতে আমার কোনো হাত আছে কিনা তাও জানি না। আমার ভয় হচ্ছিল, যদি সত্যিই প্রমাণ হয় যে আমি ওটা করেছি, তাহলে আমি বরং ঝুঁকি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করব। তারপর সাউদার্ন কন্টিনেন্টে গিয়ে নতুন করে জীবন শুরু করব। আমি তোমার জায়গায় হলেও হয়তো একই কাজ করতাম। ডান ভবনের দরজাটা খুলতে খুলতে বলল। মধ্যরাতের হিমেল হাওয়া ভেতরে ঢুকে গুমোট গরমটাকে কিছুটা কমিয়ে দিল। সে মোটেও ক্লাইনের পালিয়ে যাওয়ার ভয় পাচ্ছিল না। তারা একটা ঘোড়ার গাড়িতে উঠল। গাড়িটা ঠিক তেমনই যেমনটা ক্লায়েন্ট স্বপ্নে দেখেছিল, 4 চাকার একটা গাড়ি, একটা ঘোড়া আর একজন কোচওয়ান। গাড়ির গায়ে পুলিশের প্রতীক আঁকা ছিল। ক্লায়েন্ট গাড়ির ভেতর ঢুকল। ভেতরে পুরো কার্পেট বিছানো আর খুব সুন্দর একটা সুগন্ধ ভেসে আসছিল। বসার পর সে কোনো একটা বিষয় নিয়ে কথা শুরু করতে চাইল, যাতে কিছু তথ্য বের করা যায়। মিস্টার স্মিথ, যদি আমি বলছি, যদি সেই এক্সপার্ট নিশ্চিত করে যে আমি সত্যিই আমার স্মৃতির একটা অংশ ভুলে গেছি, আর যদি এমন কোনো প্রমাণ না পাওয়া যায় যা দিয়ে আমাকে অপরাধী বা শিকার হিসেবে সাব্যস্ত করা যায়, তবে কি সব এখানেই শেষ হয়ে যাবে? তাত্ত্বিকভাবে বললে হ্যাঁ, আমরা অন্য উপায়ে নোটবুকটা খোঁজার চেষ্টা করব। ওটা যদি পৃথিবীতে থেকে থাকে তবে খুঁজে পাওয়া যাবেই। অবশ্যই তার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে তোমার উপর কোনো অভিশাপ নেই বা কোনো শয়তানের গন্ধ লেগে নেই। তোমার মানসিক কোনো সমস্যা নেই তো, সেটাও দেখতে হবে। আমাদের নিশ্চিত হতে হবে যেন তুমি তোমার বাকি জীবনটা শান্তিতে আর সুস্থভাবে কাটাতে পারো। ডান স্মিথের মুখে একটা হাসি ফুটে উঠল, বেশ অদ্ভুত একটা হাসি। ক্লায়েন্ট চট করে পয়েন্টটা ধরে ফেলল। সে জিজ্ঞেস করল, তাত্ত্বিকভাবে মানে? হ্যাঁ, শুধু তাত্ত্বিকভাবে। এই ধরনের কাজে সবসময় অদ্ভুত আর ব্যাখ্যাতীত সব ঘটনা ঘটে। ডান ক্লাইনের চোখের দিকে তাকিয়ে বলল, সেসবের শুরু বা শেষ কখন হবে সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। যেমন, ক্লাইন এক মুহূর্তের জন্য বেশ ভয় পেয়ে গেল। ফাঁকা রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িটা দ্রুত গতিতে ছুটে চলছিল। ডান তার তামাকের পাইপটা বের করে সেটার ঘ্রাণ নিল। তারপর বলল, যখন আমরা মনে করি যে সবকিছু শেষ হয়ে গেছে আর সবকিছু স্বাভাবিক হয়ে আসছে, তখনই হয়তো ভয়ঙ্করভাবে সেটা আবার ফিরে আসে। কয়েক বছর আগে আমরা একটা শয়তান উপাসক দলের কেস হাতে নিয়েছিলাম। তারা একটা কাল্পনিক শয়তানকে খুশি করার জন্য মানুষকে দিয়ে আত্মহত্যা করিয়ে বলি দিত। যখন তাদের একজনকে বেছে নেওয়া হলো, তখন তার বাঁচার ইচ্ছা তার বোকামি আর অন্ধবিশ্বাসের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠল। সে লুকিয়ে পালিয়ে গিয়ে পুলিশকে খবর দিল। কেসটা আমাদের দেওয়া হলো। কাজটা ছিল খুব ছোট, কারণ ওই দলে কোনো বিয়ান্ডার ছিল না। তাদের নেতা কেবল টাকার জন্য আর নিজের লালসা মেটাতে একটা কাল্পনিক দেবতার নাম বানিয়েছিল। সেখানে মানবিকতার কোনো বালাই ছিল না। আমরা কেবল 2 জন সদস্য আর পুলিশের সাহায্যে ওই দলটাকে দমন করেছিলাম। কাউকেই ছাড় দেওয়া হয়নি। সেই তথ্যদাতা লোকটার ক্ষেত্রেও আমরা নিশ্চিত হয়েছিলাম যে তার শরীরে কোনো শয়তানি গন্ধ লেগে নেই। তার ওপর কোনো অভিশাপ ছিল না, আর সে মানসিকভাবেও সুস্থ ছিল। তার চরিত্রেও কোনো সমস্যা ছিল না। পরবর্তীতে সে তার ক্যারিয়ারে বেশ উন্নতি করল, একজন খুব ভালো মেয়েকে বিয়ে করল, তার একটা ছেলে আর একটা মেয়েও হল। তার সেই অন্ধকার অতীত যেন তার থেকে অনেক দূরে সরে গিয়েছিল। সেই রক্ত আর বিভীষিকা যেন পুরোপুরি মুছে গিয়েছিল। এই পর্যন্ত বলে ডান স্মিথ হঠাৎ একটু হাসল। তারপর বলল, অথচ এই বছরের মার্চ মাসে তার আর্থিক অবস্থা খুব ভালো থাকা সত্ত্বেও, তার ভালোবাসার স্ত্রী আর আদরের সন্তান থাকা সত্ত্বেও, সে নিজের অফিসে বসে নিজে নিজেই নিজের গলা টিপে মারা গেল। গাড়ির জানালার বাইরে লালচে চাঁদের আলো ডান স্মিথের ওপর এসে পড়েছে। সেই মুহূর্তে তার সেই অদ্ভুত হাসি দেখে ক্লাইনের বুকটা কেঁপে উঠল। নিজে নিজেই নিজের গলা টিপে মরে গেল। ক্লাইন নিঃশব্দে এক বুক ঠান্ডা বাতাস টেনে নিল, যেন সে নিজের করুণ পরিণতি দেখতে পাচ্ছিল। একবার বেঁচে গেছি মানেই কি সব শেষ? এর থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? বিয়ন্ডার হয়ে এর মোকাবিলা করা যায় না? গাড়ির ভেতর আবার নীরবতা নেমে এল। ক্লাইনের মাথায় অজস্র চিন্তা ভিড় করতে লাগল। গাড়িটা অনেকক্ষণ ধরে দ্রুত গতিতে চলছিল।
যখন ক্লাইন ডান স্মিথকে এর কোনো সমাধান জিজ্ঞেস করার মনস্থির করল, ঠিক তখনই গাড়িটা থেমে গেল। মিস্টার স্মিথ, আমরা ওয়েলচের অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছি। কোচওয়ানের গলা শোনা গেল। চলো নামা যাক। ডান তার হাঁটু পর্যন্ত লম্বা কালো ট্রেঞ্চ কোটটা ঠিক করে নিল। ওহ, আগেভাগেই পরিচয় করিয়ে দিই। সেই এক্সপার্টের অফিসিয়াল পরিচয় হল সে অ্যাওয়া কাউন্টির সবচেয়ে নামকরা স্পিরিট মিডিয়াম। ক্লাইন তার অন্য চিন্তাগুলো চেপে রেখে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তাহলে তার আসল পরিচয় কি? ডান অর্ধেক ঘুরে তার ধূসর চোখে ক্লাইনের দিকে তাকিয়ে বলল, একজন সত্যিকারের স্পিরিট মিডিয়াম।